ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার প্রেম তোমারি এমন করে, প্রেম তোমারি এমন করে করেছি নিঠুর। ওগো আমার প্রাণের ঠাকুর, তুমি বসে থাকতে দেবে না যে নিবানিশি তাই তো বাজে, তুমি বসে থাকতে দেবে না যে তাইতে নিশি বাজে, পরাণ মাঝে এমন কঠিন সুর। ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার লাগি দুঃখ আমার হয় যেন মধুর। ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার লাগি দুঃখ আমার হয় যেন মধুর। তোমায় খোঁজাও মোরে, তোমার বেদন কাঁদায় ওরে, তোমার খোঁজাও মোরে, তোমার বেদন কাঁদায় ওরে, আরাম যত করে কোথায় দূর। ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার প্রেম তোমারি এমন করে করেছে নিঠুর। ওগো আমার প্রাণের ঠাকুর। প্রভু মহারাজ তখন প্রেসিডেন্ট, স্বামী বীরেশ্বরানন্দ। আমরা সব প্রণাম করতে গিয়েছি। এমন সময় স্বামী গুণাতীতানন্দজি উপস্থিত ছিলেন। তিনি খুব পণ্ডিত, কিন্তু একটু মাথার গণ্ডগোল ছিল। তিনি এসে প্রভু মহারাজকে বললেন, প্রভু তুমি প্রেসিডেন্ট হয়েছ, সব তোমার কাছে আসছে, আমি ডাবগুলো নিচ্ছি। মহারাজ হেসে বললেন, শুধু ডাব কেন, তোমার যা যা দরকার সবই নিয়ে যাও। আরেকদিন স্বামী দয়ানন্দজি মঠে এসছেন। তিনি সংজ্ঞাগুরুকে প্রণাম করে যাওয়া মাত্র প্রভু মহারাজ চেয়ার থেকে উঠে দয়ানন্দজির পায়ের ধুলো নিলেন। আমি তাকে ধর্মানন্দজিকেও প্রণাম করতে দেখেছি। মঠ মিশনের নিয়ম যে সন্ন্যাস জীবনে যিনি সিনিয়র তাকে জুনিয়ররা বয়স্ক হলেও প্রণাম ও শ্রদ্ধা জানাবে। বেলমঠের আরতির পর প্রভু মহারাজ ঠাকুরকে প্রণাম করতে যেতেন, তা দেখার মতো ছিল। তিনি বেশ কিছুক্ষণ ঠাকুরের সামনে দাঁড়িয়ে থাকতেন, তারপর ঠাকুরকে ডান দিকে রেখে প্রদক্ষিণ করে আবার প্রণাম করতেন। তারপর রাজা মহারাজের মন্দিরে প্রণাম করে ওই মন্দিরের উত্তর পূর্ব কোণে মা ভবতারিণীর উদ্দেশ্যে প্রণাম করতেন, মানে ভবতারিণী মানে দক্ষিণেশ্বরে। তারপর মা ও স্বামীজিকে মানে শ্রীমার মন্দিরে এবং স্বামীজিকে প্রণাম করে ঘরে ফিরতেন। এইসব মহান সাধুর আত্মত্যাগ, বৈরাগ্যময় ও পবিত্র জীবন, আদর্শের প্রতি অনুরাগ ও ভালোবাসা রামকৃষ্ণের সঙ্গকে উজ্জ্বল করে রেখেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। আচ্ছা, এবারে বড্ড ছোটো হয়েছে, গম্ভীরানন্দের কথা শুরু করি। গম্ভীরানন্দ 1899 সালে ওনার জন্ম এবং 1988 সালে ওনার দেহ রেখেছেন। কোনো মহান ব্যক্তির স্মৃতিগত লেখা খুবই কঠিন। গম্ভীরানন্দও কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন, কারণ লেখককে সমালোচনার সম্মুখীন হতে হয়।
কেউ বা কটাক্ষ করে বলেন, এর স্মৃতিকথা না আত্মকথা, নিজেদের জাহির করবার জন্য লিখেছ? অথচ এইসব মহান ব্যক্তি নিজেদের বিষয় কিছুই লেখেন না বা বলতেও চান না। তাদের ব্যক্তিগত জীবনের কথা জিজ্ঞাসা করে অধিকাংশ সময় মৌন থাকেন বা অন্য প্রসঙ্গ তুলে এড়িয়ে যান। অথচ এদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে রামকৃষ্ণ সঙ্গের ইতিহাস, আধ্যাত্ম জীবনের বহু গূঢ় রহস্য। দেখুন, এই বইটা না বেরোলে আমরা মিশনের সাধুদের কথা, অ্যাকচুয়ালি সোমেশ্বরানন্দের লেখায় বেলমঠ সন্ন্যাসী জীবন, ওটা আমার জীবনের ওই খবরটা আমি জানতাম না, বেলমঠের সন্ন্যাসী জীবন কী করে হয়। আর তারপরে আমাদের শেষ সময় যাওয়ার সময় এই বইটা মাত্র বোধহয় 1 বছর 2 বছর আগে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে ছেলের হাত দিয়ে ঠাকুর পাঠিয়ে দিয়েছে। কারণ এই খবরগুলো আমার জানার দরকার, এই জন্য জানার দরকার, আর অন্য কোনোভাবে নয়। শরীর তো যাবে, দরকার মানে আমি কী নিয়ে থাকবো এবং আমার বয়স অনুযায়ী, চিন্তাভাবনা অনুযায়ী ঠাকুর পাঠিয়ে দেন, ঠিক ঠাকুর পাঠিয়ে দেন। এটা আমাকে বিশ্বাস করুন না করুন ভাই, আমি বলছি আজ 25 বছর ধরে আমি লক্ষ্য করছি, কিন্তু এইটা ঠাকুর করছেন আজ 40 বছর ধরে। বুঝতে পারছেন? আমার যা দরকার পাঠিয়ে দেন, টাকা কড়ি, চাকরি, সঙ্গ, সমস্ত কিছু পাঠিয়ে দেন। বুঝলেন? যা খেতে ইচ্ছে করে 24 ঘন্টা আগে খেতে ইচ্ছে করে, তারপর 24 ঘন্টার মধ্যে সেই খাবারটা এসে হাজির। বুঝলেন? একটু বাটা মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে, ভাবছি বাটা মাছ, একটু বাজার যাবো একদিন, টোটো করে গিয়ে বাটা মাছ কিনে নিয়ে আসবো। আগের দিন রাত্রে ভেবেছি, সকালে দেখি আমার স্ত্রী বাটা মাছ ভাজছে। এখন কোথায় পেলে গো? বললো রাজি আজকে নিয়ে এসছে, আমার ছেলে আর কি নিয়ে এসছে। দেখুন, আগের দিন রাত্রে কখনো এভাবে নিয়ে আসে না, মাছের পর মাছ, বাটা মাছ ফাটা মাছ কাঁটা মাটা হয় বা কিছু হয়। আমি আগের দিন রাত্রে চিন্তা করেছি, পরের দিন সকালবেলা ঠাকুর বাটা মাছ খাওয়াচ্ছে। এটা কিন্তু আমার কাকতলীয় একদিনের ব্যাপার না, এটা ঘটছে আমার জীবনে আজ গত 25 বছর ধরে, নিত্য ঘটে চলেছে। আমি তো ছেলেমেয়েদের রাত দিন বলি, দেখ আমি ভাবছিলাম, চাইছিলাম, এইটা আমার মনে উঠেছিল, সঙ্গে সঙ্গে সেটা আজই। আমার স্ত্রী আমাকে বহুবার বলেছে, এবার আমি যখন স্ত্রীকে বলতাম যে এই ঠাকুর পাঠিয়ে দেন, আমি যা ভাবি মনের মধ্যে, আমার স্ত্রী একসময় বলেছেন, আমার একটু আর্থিক অনটন কিছু হয়নি, বুঝতে পারছেন? আমার যা রোজগার তা থেকে 10 ভাগ এসে গেছিলো। আমি অনেক টাকা রোজগার করতাম, বড় বড় কোম্পানিতে চাকরি করেছি, 100 ভাগে 10 ভাগ এসে পৌঁছেছিল। তো তাহলে তো আমার তো খাওয়া পড়ার অভাব হয়নি, 10 ভাগেই আমাদের ডাল ভাত জুটে গেছে। ডাল ভাত জুটে, তার বেশি কিছু জুটেনি, ডাল ভাত একটা তরকারি হয়তো জুটেছে। কিন্তু একটা সময় তো মানে আমরা নিজের খেয়ে লোককে খাইয়ে তাও উদ্বৃত্ত হতো, ব্যাংকে টাকা জমতো। তো যাই হোক, সেই অবস্থা আমার স্ত্রী অনেকবার বলেছে আমাকে যে তুমি যখন এই কথা বলছো, তাহলে ঈশ্বরের কাছে একটু টাকা চাও না, তুমি অর্থ তোমার এখন কমে গেছে, অর্থ। আমি বললাম না, আমি কিছু চাইব না। আমি কোনো দিন আজ পর্যন্ত আমি ঠাকুরের কাছে একটা টাকাও চাইনি। আমি কোনো দিন চাইনি আমার অর্থ হোক, কেন আমার যে দরকার তাতে ঠাকুর জুগিয়ে দিচ্ছে, আর তার সঙ্গে সেই সব পড়াশোনা। বুঝতে পারছেন? স্বামীজির মতন মানুষকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগৎকে শুনিয়ে বলছেন, মা বলেছেন মোটা ভাত মোটা কাপড়ের বেশি হবে না। স্বামীজি, যার গোটা জগতের ঐশ্বর্য মুখিয়ে রয়েছে স্বামীজিকে দেওয়ার জন্যে, স্বামীজির মতো মানুষকে দেওয়ার জন্য, সেই স্বামীজিকে জগৎজননী কী বলছেন? যে মোটা ভাত মোটা কাপড়ের বেশি কিছু হবে না। বুঝতে পারছেন? আর আমি তো কোন ছাড়। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের সঙ্গে আমার 30 বছরের পরিচয় এবং 7 বছর তার সঙ্গে থেকেছি। আমি অদ্বৈত আশ্রমে ওয়েলিংটন প্রুফ রিডার ছিলাম হিসেবে 1958 সালের 1 ডিসেম্বর। তখন গম্ভীরানন্দ মহারাজ অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট। আমি বইয়ের প্রুফ দেখার কাজ করি। একদিন তিনি কথা বললেন, সাধু হতে গেলে ঝাঁপ দিতে হয়, ক্যালকুলেশন করে সাধু হওয়া যায় না। তিনি কর্ম ব্যবহারে খুবই গম্ভীর প্রকৃতির ছিলেন। এ ব্যাপারে তাঁর গুরুদত্তর নাম গম্ভীরানন্দ খুবই সার্থক। তবে আমার সঙ্গে খুবই স্নেহপূর্ণ এবং খোলাখুলি ব্যবহার করতেন। আমি তাকে মনে প্রাণে শ্রদ্ধা করতাম এবং তার অপূর্ব জীবন অনুসরণ করতে চেষ্টা করতাম। ওয়েলিংটনের বাড়ির 4 তলায় তার একটি ছোট ঘর ছিল। তার একপাশে সরিষার স্বামী নির্মোহানন্দজির একখানা ছোট খাট ছিল। তিনি সপ্তাহে 3 দিন কলকাতায় আসতেন, সরিষা থেকে। আর একখানা তিনি আসতেন আর ক্যানভাসের একটা ইজি চেয়ারে জানলার পিছন করে বসে গম্ভীরানন্দজি লেখাপড়ার কাজ করতেন।
আমি কখনো তাকে ছাদে পায়চারি করতে দেখিনি। পাশে প্রতিবেশীদের বাড়ির দিকে নজর যায়। অপূর্ব সংযত জীবন। অদ্বৈত আশ্রমে তার রুটিন একরকম ছিল। সকাল সকাল 4:30টায় উঠে 5টায় জবধান করতেন, তারপর 6টায় চিঠিপত্র উত্তর সেরে সকালে ক্লাসের জন্য শাস্ত্র পড়াতেন, 6:30টায় ব্রেকফাস্ট খেয়ে 7টায় সাধুসন ব্রহ্মচারীদের ক্লাস নিতেন। তার কাছে আমি 5 বছর পড়েছি। হ্যাঁ, গীতা, কেন উপনিষদ, ছন্দক উপনিষদ, ব্রহ্মসূত্র, শঙ্কর ভাষ্য সমেত পড়েছি। আধ ঘন্টা ক্লাস, তারপর তিনি কাজ শুরু করতেন। চোখ ভালো ছিল না। ঘণ্টাখানেক কাজ করে চোখকে একটু বিশ্রাম দেওয়ার জন্য করিডোরে পায়চারি করতেন, অফিসে নেমে ঘুরতেন, আবার কাজ করতেন প্রায় 11টা পর্যন্ত। তারপর স্নান করে জব করতেন এবং 12টার পর খাওয়া দাওয়ার পরে একটু কাগজ দেখে 1টায় শুতে যেতেন। 2টো থেকে 5টা পর্যন্ত কাজ এবং তার মধ্যে 4টের সময় 1 কাপ চা খাওয়া। 5টার সময় বেড়াতে যেতেন এবং 6টার মধ্যে ফিরতেন।